Dear students, how are you? I think you are well by the grace of the Almighty Allah. I'm fine also. I am Muhammad Farhatul Bari, Assistant Professor of English, Jinjira PM Pilot School and College, Jinjira, Dhaka. Okay, dear students, today's lesson is grammar, that means punctuation, জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের কিছু ব্যবহার আমরা আজকে শিখব। After we have studied the lesson, you will be able to know about the use of apostrophe. You will be able to know about the use of note of interrogation. You will be able to know about the use of inverted commas or quotation marks. Okay, dear students, আজ আমরা বিগত সময়ে ফুল স্টপ, কমা এগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা যে পাঞ্চুয়েশনের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রথমে ফার্স্ট অফ অল ইউজ অফ অ্যাপোস্ট্রফি। 1 নম্বর রুলটি দেখো, কোনো ওয়ার্ডের বর্ণ বা বর্ণের বিলোপ নির্দেশ করতে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি। যেমন এখানে অনেকগুলো শব্দের তালিকা রয়েছে, অ্যাপোস্ট্রফির ব্যবহার রয়েছে। আমি একটু পর্যায়ক্রমে পড়ছি। ডন্ট, ডাজন্ট, ডিডন্ট, ও ক্লক, এটার একটি বিষয় হচ্ছে অফ দ্য ক্লক, অভা, তারপরে হচ্ছে আইভ, আইন্ট, শান্ট মানে শ্যাল নট, এই শ্যাল নটের সংক্ষিপ্ত রূপ অ্যাপোস্ট্রফি দিয়ে করা হয়েছে বর্ণের বিলোপ সাধন করে। নেভা, আম, হিজ, আইড, ওনেল, আইড মানে আই উড বা আই হ্যাড, ওনেল মানে অব নেল, অনারেবল, অনারেবল, দেখছো? তারপরে লক্ষ্য করছো নিশ্চয়ই কান্ট, ইউ মানে ইউ হ্যাভ, এটা ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এই সংক্ষিপ্ত শব্দগুলোর মধ্যে বর্ণগুলোর বিলোপ সাধনের ফলে যে সংক্ষিপ্ত আকারের বিষয়টা হয়েছে, সেটাই অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়ে সেই অ্যাপোস্ট্রফির ব্যবহারের উদাহরণের কিছু এখানে দেখানো হলো প্রথম রুলের আলোকে। দ্বিতীয় রুলটি দেখো, তারিখের সংখ্যার ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি, অর্থাৎ তারিখের সংখ্যার ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি বসে। যেমন 71-এর আগে দেখো একটি অ্যাপোস্ট্রফি রয়েছে, অর্থাৎ 1971। এটাকে পুরোপুরি না লিখে আমরা এটা 71-এর আগে একটি অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। আবার দেখো 1995 না লিখে আমরা কিন্তু ইনস্টিড অফ 1995 তার আগে 95-এর আগে একটি অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। এগুলো মনে রাখতে হবে কিন্তু। তারপরে দেখো 3 নম্বর রুলের ভিতরে কি রয়েছে, দোকানের নামের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহৃত। যেমন গ্রোসার্স শপ, মুদির দোকান, বুচার্স শপ, কসাইয়ের দোকান। দেখো এই শব্দগুলো, অর্থাৎ দোকানের নামের শেষে একটি কি রয়েছে, অ্যাপোস্ট্রফি রয়েছে। অর্থাৎ গ্রোসার শব্দটি শেষের দিকে দেখো একটি এস এর আগে একটি কি রয়েছে, অ্যাপোস্ট্রফি রয়েছে। 4 নম্বর রুলটির ক্ষেত্রে আমরা একটু দৃষ্টি দেই। পজিটিভ কেস অফ নাউনের একবচন বোধক নাউনের পর এস এর আগে অ্যাপোস্ট্রফি বসে। যেমন সাজ্জাদ,
সাজ্জাদস পেন। আমরা জানি পজিটিভ মানে অধিকারবাচক, তাহলে পেনটা কার? সাজ্জাদের। সাজ্জাদের। তাহলে এখানে এই সাজ্জাদ এই শব্দটি অর্থাৎ প্রপার এই নাউনটির এদিকে কি রয়েছে? একটি অ্যাস বসেছে। আবার দেখো, পজিটিভ কেস অফ নাউনটি প্লুরাল হলে, অর্থাৎ এই সাজ্জাদ বা এই যে সেলর্স এই শব্দটি যদি প্লুরাল বাচক শব্দ হয়, দেখো সেলরের সঙ্গে একটি অ্যাস আছে, অর্থাৎ বহুবচনবোধক শব্দ। নাবিকদের, নাবিকেরা, ঠিক আছে? তাইলে এই নাবিকেরা এই শব্দটা একটি প্লুরাল বা বহুবচনবোধক বলে তারপরে একটি এই এস এর পরে আবার অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়েছে। পজিটিভ কেস অফ নাউনটি প্লুরাল হলে এস এর পরে অ্যাপোস্ট্রফি বসে, যেমন সেলর্স থ্রটস অর্থাৎ নাবিকদের গলাগুলো, গার্লসেস কলেজ বালিকাদের মহাবিদ্যালয়। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা ইংলিশ গ্রামারে অনেক বাক্যে লক্ষ্য করি, আওয়ার্স ইজ আ গুড কলেজ, আওয়ার্স ইজ আ ফেমাস কলেজ, এরকম আমরা অনেক সময় বাক্য লক্ষ্য করি। তাহলে আওয়ার্স ইটস, এই যে এই প্রোনাউন আওয়া নামক এই প্রোনাউনটির সঙ্গে অ্যাস থাকা সত্ত্বেও, ইটের সঙ্গে একটি অ্যাস থাকা সত্ত্বেও এটা কিন্তু আমরা কি বলবো, এটাকে কিন্তু এটার ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব না। আওয়ার্স, ইটস, ইউরস, দেয়ার্স কিংবা হার্স এর আগে বা পরে কোনো অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয় না। 5 রুল 5, কোনো লেটার বা ফিগার এর প্লুরাল নাম্বার করতে, কোনো বর্ণ বা ফিগারের প্লুরাল নাম্বার করতে, বহুবচনবোধক করতে এস এর আগে অ্যাপোস্ট্রফি বসে। যেমন কাট ইউর টিজ, টি নামক বর্ণটিকে কাটতে বলছে, টি এরপর দেখা একটা অ্যাপোস্ট্রফি, তারপরে এস। অ্যান্ড ডট ইউর আইজ, আই নামক বর্ণটা ডট বিন্দু করতে বলছে। 5 ফোর্স মেক 20, ফোর্সেস, দেখছো একটা অ্যাপোস্ট্রফি রয়েছে। দেয়ার আর মেনি এমএস ইন আওয়ার টাউন, দেয়ার আর মেনি পিএইচডিজ ইন আওয়ার ইউনিভার্সিটি। এই পিএইচডি নামক এই শব্দটির পরে দেখো একটি অ্যাপোস্ট্রফি রয়েছে। এবার আমরা যে বিষয়টি দিকে দৃষ্টি দেব সেটি হচ্ছে ইউজ অফ নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নের কিছু ব্যবহার আমরা দেখব, কি কি নিয়মের আলোকে প্রশ্নবোধক চিহ্নগুলো বসে। 1 নম্বর রুলে দেখো, কোনো বিষয়ে বিস্ময় প্রকাশ করলে যা বিশ্বাস করা যায় না এমন ক্ষেত্রে আমরা কোশ্চেন মার্কস ব্যবহার করে থাকি। যেমন ইনডিড, সত্যি। অনেক সময় আমরা কথাটি কি আসলে সত্যি, মানে আমার কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না, বা আমার কাছে আমি বিশ্বাস করতে পারছি না, কিন্তু আমরা অনেক সময় বলি ইনডিড, সত্যি, তোমার কথাটি কি সত্যি, রিয়েলি, আসলেই। এই ধরনের বিষয়টার আগের বক্তব্যটা যখন সে কোনো একটা ব্যক্তি স্টেটমেন্ট বা বিবৃতি দেয়, সেটাকে তখন পরবর্তী যিনি প্রত্যুত্তর করেন তিনি এই বিষয়টা তার মধ্যে বিশ্বাসযোগ্য নয় বলে সে মাঝে মাঝে প্রশ্ন জুড়ে দিয়ে থাকেন। ইনডিড, সত্যি, রিয়েলি, আসলেই। এবার আমরা দেখি 2 নম্বর রুলটি কি রয়েছে। আফটার ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে স্টেটমেন্ট বা কোনো একটি বক্তার বক্তব্যের শেষের দিকে আমরা কি করি, একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে প্রশ্ন জুড়ে দিয়ে থাকি। যেমন বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে, ডন্ট দে, তাই নয় কি। এই যে তাই নয়কে একটি জোড়ারোপ একটি প্রশ্ন জুড়ে দেওয়া হয়, ট্যাগ কোশ্চেনের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা। ইউ ক্যান্ট সুইম, তুমি সাঁতার কাটতে পারো না, ক্যান ইউ, পারো কি। এবার আমরা একটু দেখি 3 নম্বরটি, সন্দেহ প্রকাশের জন্য কিংবা অনিশ্চিত কোনো বিষয় বোঝাতে কোশ্চেন মার্কস বসে। যেমন হি ওয়াজ বর্ন ইন 1970, কোশ্চেন, অর্থাৎ আমি বিশেষ করে হি ওয়াজ বর্ন ইন 1970, যে ব্যক্তিটি কথাটি বলেছে সে জন্মগ্রহণ করেছিল 1970 সালে, কিন্তু
আসলেই 1970 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন কিনা সেটা একটু প্রশ্নবোধক, অর্থাৎ একটুখানি অনিশ্চয়তার মধ্য দিয়ে কিন্তু এই বিবৃতিটি দেওয়া হয়েছে। উই ভিজিটেড ঢাকা অন 20 জুলাই, এটাও প্রশ্ন, মানে অর্থাৎ আসলেই তিনি কি ঢাকাতে ভ্রমণ করেছিলেন 20শে জুলাই কিনা, এটা একটু অনিশ্চয়তা বা সন্দেহের মধ্যে পোষণ করেছিলেন বলে এই বাক্যটির মধ্যে দেখো একটু কোশ্চেন চিহ্ন ব্যবহৃত হয়েছে। ঠিক তেমনি হি আর্নস টাকা 50,000, এটার মধ্যেও মান, অর্থাৎ 50,000 টাকা সে প্রতি মাসে আয় করে। এই বিবৃতিটির মধ্যে কী রয়েছে, একটি যারা এই কথাটি শুনেছে তাদের মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হচ্ছে, যার কারণে একটি কোশ্চেন মার্কস ব্যবহৃত হয়েছে। এবার আমরা আশা করি বুঝতে পেরেছ। এবার 4 নম্বর নিয়মটি আমরা দেখব। নিম্নলিখিত এক্সপ্রেশন অর্থাৎ অনুমতি দেওয়া, কাউকে কিছু পুনরায় বলার ক্ষেত্রে বা কেউ তোমার কথা বুঝতে পেরেছে কিনা তা জিজ্ঞেস করতে আমরা কোশ্চেন মার্কস ব্যবহার করে থাকি। অর্থাৎ আবার একটু বলছি, নিম্নলিখিত এক্সপ্রেশনগুলো, এই যে এক্সপ্রেশনগুলো রয়েছে, এই এক্সপ্রেশনগুলো বা অভিব্যক্তিগুলো এবং কিছু অনুমতি দেওয়ার ক্ষেত্রে, কাউকে কিছু পুনরায় বলার ক্ষেত্রে, কেউ তোমার কথা বুঝতে পেরেছে কিনা, এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে অনেক সময় আমরা কী করি, কোশ্চেন মার্কস ব্যবহার করে থাকি। যেমন দেখো, হোয়াই নট, কেন নয়। যেমন একটা ব্যক্তি তোমার কাছে অনুমতি পাচ্ছে, মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি জনাব, তখন উনি প্রশ্ন জুড়ে দিলেন, একটি এক্সপ্রেশন ব্যবহার করলেন যিনি অনুমতি দিবেন, হোয়াই নট, কেন নয়, অনুমতি দেওয়ার ক্ষেত্রে। হোয়াট ওয়াজ দ্যাট, কাউকে কিছু পুনরায় বলার ক্ষেত্রে, কি বললে, এরকম, যেমন হোয়াট ওয়াজ দ্যাট, কি বললে, আবার বলো, এরকম একটি বিষয় তো পরবর্তীতে চলে আসে। এটা স্পোকেন ইংলিশে, যেহেতু আমাদের ডায়ালগ সিস্টেমে এই পাংচুয়েশন মার্কস আসে, কাজে এগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি। গেট ইট, বুঝতে পেরেছ, বুঝতে পারছো। কোনো শিক্ষক হয়তো জিজ্ঞাসা করলেন, গেট ইট, বুঝতে পারছো। কেউ তোমার কথা বুঝেছে কিনা তা জিজ্ঞাসা করতে। তারপর গট ইট, বুঝতে পেরেছ। শিক্ষক বললেন, গট ইট, তোমরা কি বুঝতে পেরেছো। এই ধরনের একটা কোশ্চেন চিহ্ন ব্যবহার করে তাদেরকে বলা হয়েছে। আই হোপ দ্যাটস ক্লিয়ার, আশা করি পরিষ্কার হয়েছে। আবার দেখো, সো হোয়াট, অনেক সময় একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, সো হোয়াট, তাতে কি হয়েছে। ঠিক আছে, আমরা অনেক সময় বলে থাকি তাতে কি হয়েছে। স্পোকেন ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এক্সপ্রেশন। সো হোয়াট, হাউ সো, তা কি করে হয়। যেমন একটা ঘটনা ঘটেছে, তখন সবাই বলল, বিস্ময় প্রকাশ করলো, হাউ সো, তা কি করে হতে হয়। হাউ এলস, ডট ডট ডট, এই ধরনের হাউ এলসের পরে যখন ডট ডট দিয়ে একটা থাকবে, হাউ এলস যখন বাক্যের প্রথমেই থাকবে, তখন বুঝতে হবে শেষে এটি কোশ্চেন মার্কস বসবে, অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন বসবে। আর কিভাবে। এবার ঠিক তেমনি আমরা কোনো কিছু লেকচার দেওয়ার পরে আমরা বলি, রাইট, ওকে, বুঝতে পারলে, এরকম আমরা এক্সপ্রেশনগুলো ব্যবহার করি। এবার দেখো, খুবই ইন্টারেস্টিং বিষয় না, তোমরা আশা করি বুঝতে পেরেছ। আমরা রুল 5-এ দেখি, আফটার ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের পর আমরা কিন্তু কোশ্চেন মার্কস ব্যবহার করে থাকি। এক্ষেত্রে নিম্নলিখিত স্ট্রাকচারের প্রশ্নবোধক চিহ্নের বিষয়টি জানতে হবে। এই স্ট্রাকচার বা গঠনগুলো যদি তুমি জানো, তোমার পক্ষে কোনটার মধ্যে কোশ্চেন মার্কস হবে সেটা জানা সম্ভব হবে। যেমন আমরা জানি হোয়াট, WH কোশ্চেন দিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি হয়ে থাকে। আবার ডু, ডাজ, ডিড দিয়েও কোশ্চেন মার্ক তৈরি হয়। আবার উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, এরকম বিনয় প্রকাশের ক্ষেত্রে উড যদি প্রথমে থাকে, ডু থাকে, ডাজ থাকে। ডাজ হি গো দেয়া, সে কি সেখানে যায়, এরকম ডাজ দিয়ে তোমার কোশ্চেন হতে পারে, কুড দিয়ে হতে পারে, তারপরে মাইট দিয়ে হতে পারে, হ্যাজ হ্যাড দিয়ে হতে পারে, তারপরে হোয়াট দিয়ে, WH কোশ্চেন দিয়ে তো হতেই অবশ্যই হয়। এবং WH কোশ্চেনগুলো তোমাদের, এই WH শব্দগুলো তোমাদের জানতে হবে।
what, why, which, how, where, who, when, whom, whose, how many, how much, how far, what kind of, what type of, what sort of, how long, how often, কতবার ঘন, কত ঘন ঘন, how long, what else ইত্যাদির পরে সবার শেষে কিন্তু কোশ্চেন মার্কস বসবে। হোয়াট ডট 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 লাইক, যেটা তোমরা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজে একটি গুরুত্বপূর্ণ একটি রুলস রয়েছে এটার, অর্থাৎ এই হোয়াট ডট ডট লাইক, হোয়াট ডাজ ডট ডট ডট, হ্যাঁ, লুক লাইক, এই ধরনের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন মার্কস ব্যবহৃত হয় সবার শেষে। এবার ডিয়ার স্টুডেন্টস, ইনভার্টেড কমা সম্পর্কে কিছু আলোচনা করব। দেখো একটুখানি, ইনভার্টেড কমাস অর কোটেশন মার্কস কীভাবে ব্যবহৃত হয়। ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ বা বক্তার বক্তব্যকে ইনভার্টেড কমা এর মধ্যে রাখতে হয়। আমরা জানি একটি ডাইরেক্ট ন্যারেশনে এই সেটটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং ভার্বের পরে ইনভার্টেড কমার ভিতরে থাকে কিন্তু বক্তার বক্তব্যটি, অর্থাৎ রিপোর্টেড স্পিচকে বলা হয় বক্তার বক্তব্য। তাহলে বক্তার বক্তব্যটি সবসময় ইনভার্টেড কমার ভিতরে থাকে। 2 নম্বর রুলটি দেখো, ইনভার্টেড কমাস এবং কোটেশন মার্কসের ক্ষেত্রে কারো উক্তি অবিকলভাবে উদ্ধৃত করার জন্যে ওই উক্তির শুরু এবং শেষ নির্দেশ করতে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। যেমন হি সেড টু মি, সে আমাকে বলল, হেল্প মি প্লিজ, আমাকে অনুগ্রহপূর্বক বা দয়া করে সাহায্য করো। এই দেখো বলা হয়েছে কারো উক্তি অবিকলভাবে উদ্ধৃত করার জন্যে ওই উক্তির শুরু, এই যে উক্তিটির শুরু এবং শেষ, এই শেষের ক্ষেত্রে আমরা কি ইনভার্টেড কমা ব্যবহার করি। যেমন ও মেরি, গো অ্যান্ড কল দ্য কেটল হোম ইজ দ্য ফার্স্ট লাইন অফ কিংসলেইজ পোয়েম দি স্যান্ডস অফ ডি। অর্থাৎ দি স্যান্ডস অফ ডি নামক এই কবিতার একটি লাইন হচ্ছে, এই লাইনটি আমরা অবিকলভাবে উদ্ধৃত করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি, ইনভার্টেড কমা ব্যবহার করেছি। ও মেরি, গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম। তোমরা নিশ্চয়ই বাংলা লিটারেচারে পড়েছ, সোনোমা আমিনারে রেখে দে রে কাজ, তরা করে মাঠে চল, এলো মেঘনার জোয়ারের বেলা, এখনই নামিবে ঢল। অর্থাৎ সোনোমা আমিনারে, যেটা বাংলায় একজন সাহিত্যিক কবি, উনি এটাকে ট্রান্সলেট করেছিলেন এর উপরে ভিত্তি করে। 3 নম্বরটা দেখো, নিয়মটি গল্প, কবিতা ইত্যাদির নাম বোঝাতে এবং কোনো বিশেষ শব্দের প্রতি বিশেষ মনোযোগ আকর্ষণ করতে আমরা সিঙ্গল ইনভার্টেড কমা ব্যবহার করে থাকি। আমাদের এখানে কিন্তু আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ইনভার্টেড কমা, আবার সিঙ্গল ইনভার্টেড কমা আর কোটেশন মার্কস। তো এখন এটা হলো ইনভার্টেড কমা, কিন্তু আরেকটা আছে কোটেশন মার্কস, অর্থাৎ একটি উপরে দেখো একটি কমার মতো, উল্টাভাবে কমার মতো একটি চিহ্ন, এটাকে বলা হয় কোটেশন মার্কস। যেমন ইউলিসিস ইজ রিটেন বাই আলফ্রেড লর্ড টেনিসন, দে ইজ আ প্রোনাউন, অর্থাৎ দে শব্দটি হচ্ছে একটি প্রোনাউন। এই শব্দটিকে ইনভার্টেড কমার ভিতরে রাখা হয়েছে। 4 নম্বর রুলসটি দেখো, কোনো বইয়ের উদ্ধৃতি দিতে কোটেশন মার্কস ব্যবহৃত হয়। যেমন দেখো, টু বি, একটি বিখ্যাত ডায়ালগ রয়েছে হ্যামলেট নামক এই নাটকে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, যেটাকে বাংলায় বলা হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। দেখো হ্যামলেট, এই হ্যামলেট নামক, অর্থাৎ কোনো বইয়ের উদ্ধৃতি দিতে, এই যে বইয়ের উদ্ধৃতি দিতে গিয়ে আমরা কি কোটেশন মার্কসটি ব্যবহার করছি। আশা করি আজকের এই লেসনের মধ্য দিয়ে তোমরা ইউজ অফ অ্যাপোস্ট্রফি, তারপরে ইউজ অফ নোট অফ ইন্টারোগেশন, এবং আমরা ইউজ অফ ইনভার্টেড কমাস অ্যান্ড
কোটেশন মার্কস এই সম্পর্কে আমরা আজকের এই লেসনে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি খুব ধীরে ধীরে এগুলো বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি খুবই আশাবাদী আর কি। I am very optimistic on this point of view. Thank you very much. আমরা আগামী ক্লাসে the use of capital letters অর্থাৎ কোথায় কোথায় বড় হাতের বর্ণ ব্যবহৃত হয় এই সম্পর্কে আলোচনা করব, এবং আলোচনার পরে আমরা এই পাংচুয়েশন এই চ্যাপ্টারটি শেষ করব। পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন দুইটার উপরে ভিত্তি করে যেহেতু প্রশ্ন আসে এইচএসসিতে তোমাদের সিলেবাসে, কাজেই এই সবগুলোটাও শেষ করে আমরা পরবর্তীতে অন্য কোনো গ্রামারে চলে যাব। দিস ইজ ফর দ্য ডে। See you in the next class. Thank you very much.